ভাই এই যে সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আমরা এই নির্বাচনে লক্ষ্য করছি যে অনেক স্বতন্ত্র প্রার্থী, বিশেষ করে হ্যাবিটেট প্রার্থী যারা, এদের মনোনয়নগুলো বাতিল হয়ে গেল। যেমন বিশেষ করে বলতে গেলে ডক্টর তাসনিম যারা একজন সম্ভাবনাময়ী প্রার্থী ছিলেন উনি, এবং তুমুল জনপ্রিয় বলা চলে। যাই হোক, জনপ্রিয় হোক বা না হোক, তিনি একজন হ্যাবিটেট প্রার্থী হিসেবে আমরা মনে করি। হ্যাঁ, আবার ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইম ভাই, যিনি সিনিয়র আইনজীবী, এবং তিনি রাষ্ট্র সংস্কারের জন্য আমার মনে হয় যে তার চাইতে বেশি লড়াই কেউ করেন নাই। তিনি অনেক আগ থেকেই আলাপগুলো দিয়ে যাচ্ছেন। ওনার মতো একজন লোকেরও দেখলাম যে উনি স্বতন্ত্র ইলেকশন করতে চেয়েছেন, সেটাও তিনি পারছেন না, মনে হয় যে তার মনোনয়ন বাতিল হইল। তো এই ব্যাপারে আপনার মানে চিন্তা ভাবনাটা কি, আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, এই জিনিসটা ধরেন যে আমি দেখি, এক নম্বর তো হাসনাত ক্যাম্পের দীর্ঘ একটা লড়াই আছে, এটা আমরা সবাই জানি। অর্থাৎ এখন যে রাষ্ট্রের সংস্কার, যেই একেবারে কোরআন কোড যদি শব্দ যুগল হিসাব করি আমি, তাহলে এইটা আমাদের মাঝে পপুলার করার জন্য তার একটা হিস্ট্রিক্যাল জার্নি আছে, গ্লোরিয়াস একটা জার্নি আছে। কিন্তু আমাদের যখন এই সংস্কারের আলাপটা অভ্যুত্থানের পরে খুব ভাইব্রেন্ট হইলো, তখন কিছু দুঃখজনকই বলা যায়, দুঃখজনক ঘটনা এরকম হয়েছে যে রাজনৈতিক দলগুলো সংস্কারকে তার বার্গেন টুল হিসাবে ইউজ করছে, তার স্বার্থে যতটুক যায় ততটুক সে নিছে, আর বাদ বাকি সে মানে মানে পুরাতন রাস্তায় হাঁটতে শুরু করছে আর কি, বার্গেন টুল হিসাবে যত। এখন দেখেন যে বিএনপির এই জায়গায় একটা পজিশন ছিল, সে নোট অফ ডিসেন্ট দিছে বা ইত্যাদি ইত্যাদি, কিছুটা সংস্কারের ব্যাপারে একটা রিজার্ভেশন তার ছিল। এই দিক থেকে সে ধরেন যে একভাবে কিছুটা মানে এই অর্থে সৎ আর কি, যে সে রিজার্ভেশন ভাই ওটা আমি পারবো না, আমি বলে দিচ্ছি যে না, আমি এর মধ্যে নাই। কিন্তু জামাত, এই রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা এবি পার্টি বা এই টাইপের যে দলগুলো আছে, এরা কিন্তু খুবই দেখাইছে আমরা খুবই হলো প্রো সংস্কার। এখন সংস্কারের যদি আলাপে আসেন, দেখবেন যে 7টা যে সংস্কার কমিশন ছিল, এর মধ্যে একটা কমিশন ছিল হইলো নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশনের একটা রিপোর্ট দেওয়া হয়েছে, এবং আপনি যদি বলেন যে আমাদের সংস্কারের তো ডিবেটের মধ্যে দেখছেন অনেকগুলো জিনিস আছে যে এটা ইলেকশনের পরে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, তারা অ্যাপ্লাই করবে। আর কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের এখনই অ্যাপ্লাই করার মতো বাস্তবতা ছিল। এর মধ্যে একটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। ধরুন এই গভর্নমেন্ট তো আসছেই 3টা কথা বলে, বিচার, সংস্কার আর নির্বাচন সে করবে। তাহলে যে সে যে সংস্কারের কথাটা বলতেছে, সে নিজে করে দেখাবে না আগে, সেই করার একটা জায়গা ছিল নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের একটা সে সংস্কার করবে, তারপরে একটা ওই সংস্কার প্রসেসের মধ্যে দিয়ে সে একটা ইলেকশন ধরেন যে সে করবে। এখন কি ছিল ওই জায়গায়, যে এই সংস্কার যে প্রস্তাবনা দিছিল ওইখানে ছিল, এখন যেমন 5,000 মানে 5,000 না 1% লোকের স্বাক্ষর লাগবে, ওইখানে সুপারিশ ছিল মাত্র 500 জনের স্বাক্ষর লাগবে। ইভেন এই 500 জনের স্বাক্ষরের পরেও ডিবেট ছিল, মানে তারা যখন বিভিন্ন অংশীজনের সাথে আলাপ করছে যে 500 জনের স্বাক্ষর রাখারও দরকার নাই, কারণ যে এই 500 জনকে আপনি যাদের স্বাক্ষর নেবেন তাদের তো এখানে এনআইডি কার্ড সব সহ তথ্য এখানে থাকে। পরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ যে অমুককে সমর্থন কেন করছে এই জন্য তার উপরে ধরেন যে টর্চার করতে পারে, অ্যাটাক করতে পারে, বিব্রত করতে। কাইমের ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে। আমি সংবাদ সম্মেলনে যে দেখলাম যে যারা তাদের সমর্থন করছে তাদের বাড়িতে এটা ভেরিফাই করতে গেছে, সাথে পুলিশ নিয়ে গেছে, তো লোকজন তো পাইছে হয়রানিটা দেখেন। এখন কাইম ভাইরা হয়তো পরিস্থিতির কারণে এটা পারে নাই যে এই সংস্কার, মানে যেহেতু বড় বড় সবগুলো দলই গতানুগতিক পথে চলে গেছে। কিন্তু দেখেন ইসির সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই। এত বড় প্রতিষ্ঠান যেটা দিয়ে আমি ইলেকশন করব, সেটার ব্যাপারে ধরেন কারো কোনো কনসার্ন নাই। এবং এই ইলেকশনটা যেই একটা সংস্কারমূলক প্রসেসের মধ্যে দিয়ে হওয়া দরকার, সেটা নিয়েও কেউ বলার ছিল না। এইটার ফলশ্রুতিতে এখন দেখতেছি আপনি তাসনিম যারা বলেন কিংবা হাসনাত ক্যাম্প ভাইরা বলেন, তারা এই বিপদটায় পড়ছে। যদি ওই সংস্কারটা বাস্তবায়ন হইতো তাহলে এই বিপদটা হইতো না। একইভাবে আমি বলতে চাই, ধরেন যে ইলেকশনের পরে, নির্বাচনের পরে যে বাংলাদেশ, ওখানে সংস্কারটা এরকম একটা মানে কেউ দায় নিবে না। সংস্কার সবাই বলবে হ্যাঁ আমরা সংস্কারকে ভালোবাসি, কিন্তু ইমপ্লিমেন্টেশনে কেউ যাবে না আর কি, যে ঘটনাটা এখন ঘটছে। ইভেন ওখানে আরো অনেকগুলো সংস্কার প্রস্তাবে আরো অনেকগুলো ব্যাপার ছিল, যেমন একটা ছিল যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। ওইখানে বলা হয়েছিল যে ডিসিদের হাতে, এখন যে নির্বাচন ব্যবস্থা কিন্তু ডিসিদের হাতে, নির্বাচন কমিশন খালি জাস্ট করে আর কি। তো বলা হয়েছিল নিজস্ব একটা সেট আপ দাঁড় করাবে সারা দেশে, এবং মানে নির্বাচন কমিশন স্বয়ং সম্পূর্ণ হবে, সত্যিকার
অর্থাৎ একটা স্বায়ত্তশাসিত মানে প্রতিষ্ঠান হিসেবে সে ইনস্টিটিউশন আকারে গড়ে উঠবে এবং সে ইলেকশনটা উঠাবে। ওই জিনিসটা হয় নাই। ফলে এখন দেখেন যে দেখবেন যে ডিসি কে আছে, এসপি কে আছে, এগুলা নিয়ে রাজনৈতিক দলগুলোর দৌড়াদৌড়ি। আর হচ্ছে যারা এরকম একটা মানে বাফার জন্য করে গেছে তারা স্বাক্ষর টাক্ষর নিয়ে হয়রানিতে আছে। এবং সম্ভাবনাময়ী যারা ধরেন তাসনিম যারা বলেন বা হাসনাত কাইম বলেন, যারা একটু হেভিওয়েট, বেসিক্যালি তাদের সবার দেখবেন যে প্রার্থীটা বাতিল করা হয়েছে। আমার মনে হয় যে এটা খুব একটা মানে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য মনে হয় এটা করা হয়েছে কিনা। 5100 মতান্তরে কিছু কিছু জায়গায় 5300, হ্যাঁ, মানে 1%। এটা তো হিউজ একটা মনে হয় যে কিছু কিছু প্রার্থীদের জন্য এটা আসলে চ্যালেঞ্জিং যে আমি নির্বাচন করব 5100 বা 3000 বা 7000 এই নির্বাচনে যে স্বাক্ষর নেওয়ার ব্যাপারটা, এটা আমার মনে হয় যে আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। এটাকে সংস্কার করা উচিত ছিল। মানুষজন আপনাকে ভোট দিবে, কিন্তু তার যে ব্যালটের যে নাম্বার, আপনার এখানে আরেকটা জিনিস, ব্যালটের নাম্বার সহকারে নাকি এখানে ইয়ে করা হ্যাঁ এটা তো লাগে। এখানে আরেকটা জিনিস দেখেন, আপনি এখন প্রশ্ন উঠতে পারে যে মাত্র 500 লোকের সাইন নিয়ে আপনি এত বড় একটা ব্যাপার ন্যাশনাল ইলেকশন এখানে প্রার্থী হয়ে যাবেন। ভাই, এর আগে কিন্তু আপনি জানেন জামানত 50,000 টাকা জানেন। এর আগে যখন আপনি মনোনয়নপত্রটা মানে নিবেন, ওই সময়ও কিন্তু ওই অঞ্চল ভেদে 12 থেকে 15,000 টাকা বা 15,000 প্লাস, মানে অ্যারাউন্ড 15,000 টাকা দিয়ে শুধু আপনার ফর্মটাই তুলতে হয়, মনোনয়নপত্রটা নিতে হয় কিছু তথ্যপত্র, এবং এই তথ্য দিয়ে তারা কিছু ইনফরমেশন দেয় এটা বেসিসে। তারা বলে হচ্ছে যে ভোটারদের যে ইনফরমেশনটা আপনারা দিবে, একটা সিডি বা কিছু দিবে, ওইটার ফি আর কি এটা ধরে। তাহলে দেখেন একটা লোক যখন ইলেকশনে প্রার্থিতা করতে চায় 15,000 আর 50,000, 65,000 টাকা কিন্তু তার লাগতেছে। এটাই তো অনেক বড় পরীক্ষা, মানে এইটাই তো বরং আরো কমানো দরকার। সেইখানে আপনি দেখেন যে আমি ইলেকশনই করতে পারবো না, 65,000 টাকা দাও, এরপর 5,000 কঠিন করে তোলা হচ্ছে, 6,000 মানুষের সাইন। আরে ভাই, এটা দিয়ে তো একটা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার কথা এই প্রসেসে। মানে 5,000 মানুষের মানে মানুষ যদি আপনারা সমর্থন করে আর 65,000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন, আমার মতে রাজনৈতিক দলের লাইসেন্স পাওয়ার উচিত। আমার জানা মতে আমি এমনও রাজনৈতিক দল দেখতেছি, মানে যারা ধরেন রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তারা তো আসলে এটা প্রয়োজন হয় না যে 1% সাইন লাগবে, তাদের এটা প্রয়োজন হয় না। তারা বাস্তবতার নিরিখে দেখলে মনে হবে যে তারা আসলে 1% সাইন নিতেও পারবে না, কিন্তু তারা ঠিকই নিবন্ধন পাইছে বলে তারা নির্বাচন করতে পারবে। মানে ইভালুয়েশনের কোনো সিস্টেম নেই, একবার তুমি পেয়ে গেছো নিবন্ধন, এটা আজীবন থাকবে। এটা কোনো সংস্কারের নামে যে সরকার আসছে, আমার মনে হচ্ছে এটা শুভঙ্করের ফাঁকি। মানে সংস্কার তো কিছু হলোই না। দেখবেন যে ধরেন জামাত ইসলামীও যেটা করলো, যে দেখবেন যে পিয়ার নিয়ে আসে অনেক আন্দোলন করলো, এখন কিন্তু তার এখানে সে সবকিছু মেনে নিছে। আবার ধরেন যে সে গণভোট, এটা আগে হইতে হবে বলতেছিল না, হঠাৎ করে তারা সারা দেশের সভাটা ওটাও বাদ দিয়ে দিচ্ছে, বলছে যে আমরা বাস্তবতার আলোকে মানে বৃহত্তর স্বার্থে মাইনা নিচ্ছি। তাইলে জিনিসটা আসলে কি দাঁড়াইতেছে, যে বিএনপি সে অনাগ্রহ দেখাইতেছে বা নোট দিতেছে বিভিন্ন জায়গায়, আর আপনি বৃহত্তর স্বার্থে সব মাইনা নিতেছে, তার মানে আসলে সংস্কারটা থাকতেছে না আর কি। মানে ক্রাইসিসটা হলো এই জায়গায়। যাই হোক, এখন তারপরও আশা করি যে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে তাসনিম যারা হাসনাত কাইম সহ আমাদেরও, আমি হাসনাত কাইম ভাইয়ের নামে যে ব্যাপারটা বলতে চাই যে ওই লোকটা রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানে আমি দেখছি যে আসলে অনেকে অংশগ্রহণ করছে, কিন্তু রাজনৈতিক দলের প্রধান, তৎকালীন রাজনৈতিক দলের প্রধান জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন বা অন্যান্য যে সংগঠনগুলো ছিল, ওই ধরনের কোনো সংগঠনে আমি প্রধানকে দেখি নাই রাজপথে। আমি দেখি নাই, বেসিক্যালি হয়তো চরমনায়ের পীর সাহেব ছিলেন, কিন্তু আহত হইতে কাউকে দেখি নাই। আমি নিচ্ছকে যেটা দেখছিলাম যে রাষ্ট্র সংস্কারের অ্যাডভোকেট হাসনাত কাইম ভাই 18 কিংবা 19 জুলাই পল্টন থেকে প্রেস ক্লাব মোড়ে মিছিল নিয়ে গেছেন। উনি মিছিলের নেতৃত্বে ছিলেন, সামনের অংশে ছিলেন, আমি পাশে ছিলাম। ওখানে পুলিশের টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডে উনি আহত হয়েছে। ওই ধরনের মানে রক্তাক্ত হয়ে গেছে, ওনার 2 হাঁটু ছিলে রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে ওনার মতো লোক বিভিন্ন মার পেয়েছে এই সংস্কারের। যাই হোক, মানে সরকার যা করলো, যা দেখলাম আমরা, এই কারণে উনি হয়তো কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারতেছেন। এটা দুঃখজনক। যে সংস্কারের ব্যাপারে যে আমরা আশাবাদী হব, বিএনপি 31 দফাটাও মানে যে এই হাসনাত কাইম ভাই থেকে কিছুটা ইয়ে করা আছে, ওনার অবদান আছে, সেটা আছে, নিঃসন্দেহে আছে। কিন্তু ধরেন যে সংস্কারের যে জায়গাগুলো, এগুলো আসলে অনেক সংকুচিত হয়ে আসতেছে। এটা হলো মানে অ্যালার্মিং জায়গা। এবং দেখবেন যে অনেক ভুইফোর সংগঠন কিন্তু নিবন্ধন নিয়ে যাচ্ছে, অর্থাৎ নির্বাচন যেটার মধ্যে দিয়ে আপনি আসলে ট্রানজিশনটা ঘটবে, পালাবদল ঘটবে, সেইখানেই আসলে দেখা যাচ্ছে যে আপনি ভুইফোল পার্টি নিবন্ধন পাওয়া যাচ্ছে। আবার মানে আপনি যদি কমপ্লায়েন্সের আলাপ করেন, তাহলে সবার সাথে কমপ্লায়েন্সের আলাপটা করেন আর কি, তাই না? আর দ্বিতীয় হচ্ছে আমরা যারা আবার এই নিবন্ধন চাচ্ছে, তারাও কিন্তু এই রকমের একটা মানে
বিতর্কিত বা সংস্কার ছাড়াই যে কমিশনটা হাসিনা আমলের স্টাইলে যে কমিশনটা আছে ওর কাছ থেকে নিবন্ধনটা দিচ্ছে, ক্রাইসিসটা দেখ। ফলে এরাও তো অন্তপক্ষে এই ভয়েসটা রেজ করতে পারতো, ভাই এনসিপি পারতো যে ভাই আমাদের সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেইটার অনুসারে আগে নির্বাচন কমিশনটা সংস্কার করো, তাইলে সেই নির্বাচন কমিশনের অধীনে আমরা ইলেকশনে যাব, হাসিনা মার্কা নির্বাচন কমিশনের অধীনে আমরা ইলেকশনে যাব না। তো সেই কথাটা কিন্তু কেউ বলে নাই, বুঝছেন। ফলে এই আপোষকামিতা বা ধরেন যে এই বৃহত্তর স্বার্থে কোরআন সবকিছু মাইনে নেওয়ার আলটিমেট ডেস্টিনেশনটা কি, মানে ডেস্টিনেশনটা যে কোথায় যে ঠেকবে আমরা জানি না। তারপরেও আমরা আশাবাদী হইতে চাই যে ভালো কিছু ঘটুক বাংলাদেশে, আর যে এই সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে ওইগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হোক, জুলাই শ্রমিকরা সত্যিকার অর্থে ইমপ্লিমেন্টেশন হোক, এইটাই আমরা চাই। ধন্যবাদ। এটা সবারই প্রত্যাশা। জি, ধন্যবাদ।